আজকে বৃহস্পতিবারের ব্লগটাই সারাদিন তোমাদের সাথে শেয়ার করব আর অনেকগুলো কথা শেয়ার করব। তাছাড়াও আমাদের বাড়িতে আজকে গোরক্ষনাথের পুজো আছে। তো অনেকের বাড়িতেই দেখি যে বাচ্চা হলে মানে গরুর বাচ্চা হলে অনেকেই অনেক রকমভাবে করে, আমরা কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদেরটা কিন্তু অনেকটাই অন্যরকম, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। তো প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে কালকে এদিকে আমি বালিশের কভার, তারপর এদিকে হচ্ছে জানলার পর্দা এসব ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলোকে এখন ভালো করে লাগিয়ে নেব। তো এখানে না লাগানোর মতো মানে বালিশ মানে কি বলে এগুলোকে, জানলার পর্দা। তো জানলার পর্দাগুলো লাগানোর মতো আমার হাতে সেরকম কিছুই ছিল না, আর আমাদের কিছু নেই তো লাগানোর। তো সেই কারণে আমি একটা ছোট রশি দিয়ে বেঁধে দিয়েছি। বাবা এদিকে নিয়ে এসেছে শাক, জানো এই শাকগুলো খেতে না একদমই এখন ভালো লাগে না, এখন না প্রচুর তেতো লাগে। তো বাবাকে বললাম যে আজকে এনেছো আর এগুলো আনবে না, কারণ একদমই এখন ভালো লাগছে না। জিনিস ভালো না লাগলে এনে নষ্ট করে তো লাভ নেই। এদিকে শাকগুলোকে বেছে নিয়েছি, দেখতে যতটা সুন্দর শাক কিন্তু খেতে ততটাই খারাপ, মানে একদমই তেতো, রান্নার পর একদমই তেতো হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের জমি থেকে আমরা শাক তুলে খেয়েছি, তখন তেতো লাগেনি। তারপর আমরা আমাদের জমি, পাশের জমি বা অন্যদের জমি থেকেও শাক তুলে খেয়েছি, কিনেও আনা হয়েছে, সেগুলো একদমই তেতো ছিল না। তো আজকের শাকগুলো না প্রচুর তেতো। আজকে না আবার আরেকদিন এনেছিল, সেগুলোও তেতো ছিল। তো বাবাকে না করার পর আজকে আবার নিয়ে এসেছে। আজকে থেকে বলা হয়েছে যে আর আনবে না, যেগুলো ভালো লাগে না সেগুলো খেয়ে তো লাভ নেই না। তো এদিকে শাক বাছা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু খিদে পেয়ে গেছে। তো তাই কালকে রাতের একটু ফ্রাইড রাইস ছিল, তো সেটা আর একটু মাংস খেয়ে নেবো। এখানে মাকে আমি ফ্রাইড রাইস বেড়ে দিচ্ছি, কালকে রাত্রেবেলা তো মা খায়নি, তাই অনেকটাই বেঁচে ছিল। আমরা চারজনই খেয়ে নেব, বাবা, ভাই, আমি, মা। আর আমার মা ব্রয়লার মুরগির মাংস খায় না, সেই কারণে মায়েরটা শুধু ফ্রাইড রাইসটাই দিলাম, অন্য কিছু না। এই যে হচ্ছে মায়েরটা, মার জন্য থালা নিয়েছিলাম, বলছে যে থালায় খাবে না, তো ছোট একটা প্লেটের মধ্যে দিতে বললো। তো আমি সেই ছোট থালার মতো যা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমি এখন আমার জন্য বেরিয়ে নিচ্ছি। আমি একটু পরিমাণে বেশি খাবো, তার কারণ এখন যদি আমি খাই তারপর দুপুর আর খেতে হবে না, অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে। মায়েরও শরীরটা ভালো নয়, আর মা চলে যাবে এখনই জমিতে, এটা খেয়ে জমিতে যাবে। সে কারণে ভাবছি কাজগুলো যখন করব, তো কাজ করার আগে আমি একটু পেট ভরে খেয়ে নিই, তাহলে আমার আর সেরকম অসুবিধে হবে না। তো এখানে মা আর আমি বসে গেছি দুজনে খেতে। আর ফ্রাইড রাইস জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। মা আর আমি গল্প করছিলাম আর বলছিলাম রান্নাটা ঠিক কেমন হয়েছে। কালকে মা না সেরকম দেখেনি, খেয়ে দেখেনি কেমন হয়েছে, আজকে খেয়ে বললো যে না ভালোই হয়েছে, প্রথম দিনের রান্না। তো ভাবছি আরেকদিন যেদিন করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব, কারণ প্রথম যে কোনো কিছু রান্না করতেই কিন্তু ভয় লাগে, কেমন হয়েছে কি বলবে কে, সেটাই। তো এদিকে কিন্তু সবজি কেটে নিয়েছি, বেগুন আর আলু মাকে কেটে দিয়েছি, রান্না মাই করে এখন, আমি তো আর রান্না টান্নার দিকে এখন যাই না। তো সবজিগুলো কেটে দিলাম, কারণ বাবা নিয়ে এসেছে মাছ, সেই মাছগুলো দিয়ে এই সবজিগুলো দিয়ে চচ্চড়ি রান্না করবে মা। তো তাই ছোট ছোট করে আলু, ছোট ছোট করে বেগুন কেটে নেওয়া হয়েছে। আর দেখবে সবজিটা যতই তুমি সুন্দর করে কাটবে, তরকারির টেস্টটা যেন মানে বেড়ে যায়। সবজি যত চিকন চিকন করে ভালোভাবে কাটা যায় ততই না তরকারির টেস্টটা বাড়ে। আর তুমি বড় বড় করে সবজি কেটে রাখো, ভালো লাগে না, দেখতেও যেমন ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। তো এখানে সবগুলো সবজি আমার ধোয়া হয়ে গেছে। আর এই সবজিগুলো একটু বেশিক্ষণ ধুতে হয়, কারণ এখনকার বর্ষার দিনের বেগুনে বেশিরভাগই পোকা থাকে। আর বেগুনগুলো বেছে বেছে ধুলেও না মাঝে মধ্যে দু একটা চলে আসে। তারপর আলুগুলো সব মিলিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা অনেকটাই দেরি করে, সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু কাজবাজ করলাম, একটু একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। সেরকম বেশি কিছু শেয়ার করি না, কারণ আজকে একটু কাজের চাপটা বেশি আছে। সকালবেলায় উঠে দেখি একদম কাঠ ফাটা রোদ দিয়েছে, মানে টাক ফাটা রোদ, যেটাকে আমরা কাক ফাটা বলি, তো সেই রোদ দিয়েছে। আর গরমটাও প্রচুর লাগছে। সকালবেলা মা ঘুম থেকে উঠে দেখি যে চা হয়ে গেছে, তো চাটা খেলাম। তারপর এসেছিল আমার মার জলছিটা যে ভাই আছে, সেই মামাটা এসেছিল, মামাকে চা করে দিলাম, বাবাকে চা করে দিলাম, সবাই খাওয়া দাওয়া করলো। আর এর মাঝখানে কালকে রাতের ফ্রাইড রাইস ছিল, সেই ফ্রাইড রাইসও খেয়ে নিয়েছি, অল্প একটু মাংস ছিল সেটাও খেয়ে নিয়েছি, ভাইও খেয়ে নিয়েছে, বাবাও খেয়ে নিয়েছে, মাও খেয়ে নিয়েছে। চারজনের পেটই ভর্তি আছে। এখন আর চারজনের মধ্যে কারো ভাতের খিদেটা পেটে নেই। তো এদিকে মা কিন্তু ভাত করে ফেলেছে। আজকে 3 জন লেবার আছে, 2 জন জমিতে কাজ করছে, আমাদের
দূরের যে জমিটা আছে সেখানে কাজ করছে, মানে ক্ষেত বাঁচছে, জমি বাঁচছে। আমাদের যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতে প্রচুর ঘাস হয়েছে, তো সেখানে বাছাবাছি করছে। আর একজন পাট ধুচ্ছে, কয়েকদিন থেকে ভাই পাট ধুচ্ছিল, তো আজকে একজন পাট ধুচ্ছে। তো 3জন লেবার, 3জনের রান্নাই মা করছে। রান্নাটার দিকে এখন আমি যাই না, কারণ গরমের মধ্যে না এই উনানের পাড়ে থাকতে পারি না। তো কালকে রাতের রান্নাটা করেছিলাম, এরপর আর রান্নাগুলো আমি আর করিনি। আর দিনের বেলা আমার রান্না টান্না করতে আমার ভালো লাগে না, কারণ যা রোদ, এই রোদের মধ্যে আমি রান্নাঘরে বেশিক্ষণ থাকতেই পারি না, শরীর একদম অসুস্থ হয়ে যায়। আর এদিকে মার সাথে সবজি কেটে দিচ্ছি, বেছে দিচ্ছি, যতটুকু দরকার অতটুকু করে দিচ্ছি। আর তাছাড়াও যে এক্সট্রা কাজগুলো আছে এখন টুকটাক করার চেষ্টা করি, কারণ আমি দেখছি যত আমি বসে থাকছি তত আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তত আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আর দিন দিন যেন শরীরটাও ভারী হয়ে উঠছে। তো চেষ্টা করি আস্তে আস্তে কাজগুলো করার, ভালো লাগার যে কাজগুলো সেগুলো করার। যেগুলো আমি পারি না সেগুলো করার আমি নিজেও চেষ্টা করি না, আমাকে বাড়ি থেকে কেউ বলেও না। আর এমনিতেও কাজ করতে আমাকে কেউ বলে না, শুধু আমি নিজের শরীরের তাগিদে করি, কারণ আমার শরীরটাকে সুস্থ রাখতে হবে, সেই কারণে কাজগুলো করা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো দেখতে। তোমাদের বললাম আমি রান্না করব না, রান্না না করলেও অনেকগুলো কাজ আছে। তো তোমাদের বললাম যে আমাদের বাড়িতে আজকে গোরক্ষনাথের পুজো আছে, তো সেই কারণে কিন্তু গোরক্ষনাথের পুজোতে আমাদের খই, চিড়ে, দই, বিচি কলা এসব কিন্তু খুব দরকার পড়ে। তো এই যে খইগুলোকে এখন বেছে নেব। খই কিন্তু বাড়িতে ভাজা হয়নি, বাজার থেকেই কিনে আনা হয়েছে আধা কেজির মতো, হাফ কেজির মতো। তো এখানে কিন্তু খইগুলোকে বেছে নেব। এখন অল্প অল্প ধান থাকে, কিনে আনলেও কিন্তু ধানটা থেকেই যায়। আর বাড়িতে যেটা আমরা তৈরি করি খই, যেটা আমরা ভাজি, তো সেটার মধ্যেও ধান থাকে, সেটাতে একটু বেশি থাকে, আর কিনে আনাটাতে কম থাকে, কিন্তু বেছে নিতে হয়। তো এখানে বসে গেছি আমি আর বোন দুজনে খই বাছতে। আর ছোটো মানুষ তো বেশি একটা পারে না, তো আমি বেশিরভাগগুলো দিচ্ছিলাম। আর রান্না কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। রান্না এখন আর খাওয়া দাওয়া হবে না, কারণ সকালবেলা সবাই মিলেই ফ্রাইড রাইস খেয়েছিলাম, আর তার সাথে মাংস খেয়েছিলাম। মা বাদে সবাই মাংস খেয়েছি, তো সেই কারণে পেট এখন ভর্তি। তো ভাবলাম যে কাজগুলো করে নিই। আর এইদিকে খইগুলো বাছা হয়ে যাচ্ছে, আর তারপর না অনেক কাজ আছে বিকেলের দিকে। মা পারবে না, মায়ের একটু অসুবিধা আছে সেই কারণে, তো সেগুলো তোমাদের বললাম না। তো সেই কারণে মা পারবে না, এখন সম্পূর্ণটাই দেখতে হবে কিন্তু আমাকে। যতই মানে খারাপ লাগুক, কষ্ট হোক, এই কাজটা করতেই হবে। আমাদের মধ্যে 11 দিন পর কিন্তু এই গরুর বাচ্চা হয়ে গেলে তারপর গোরক্ষনাথের পুজোটা করা হয়। তো সেই কারণে আজকে 11 দিনের বেশি হয়ে গেছে, তো এখন যদি করা না হয় তো অনেকটাই সময় চলে যাবে। তো ভাবলাম সেরকম তো বেশি কিছু না, অল্প স্বল্প কাজ এটুকু আমি করে নিতে পারবো। সবগুলো কিন্তু বসে বসে কাজ, সেরকম দৌড়ঝাঁপ করে তো কোনো কাজ নেই। তো এইদিকে কিন্তু আমার কাজ আমি করে নিয়েছি। আর মা একবার বাড়িতে এসেছিল জল নিতে, মানে ফ্রিজের থেকে জল নিতে এসেছিল। জমিতে অনেক রোদ, আর এখন না কয়েকদিন থেকে রোদটা বেশি পড়ছে। আবার চলে যাচ্ছে মা জমিতে, বাবা একটু এগিয়ে দিয়ে আসছে মাকে। আর ভীষণ রোদের কারণে নাকি মায়েরও নাকি মাথাটা ঘুরছিল, ভালো লাগছিল না। বোন আর আমি দুজনে বসে গেছি এখানে এগুলো বাছতে। আর দেখো ঘরের মধ্যে এখন বেশিরভাগই এই যে এগুলো ঘুরছে, এগুলোকে না আমরা সাপচালা বলি। এগুলো যদি কানে ঢোকে তাহলে না খুব বড় বিপদ হয়ে যায়। তো প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় দেখি এখন গিয়ে এগুলো থাকছেই, যতই ঘর ঝাড় দিয়ে রাখো, পরিষ্কার করে রাখো। আর এই জিনিসটা যদি একটু বড় হয়ে যায় তাহলে নাকি এটা অনেক বিষাক্ত হয়ে যায়। তো সত্যি জানি না এখন ঘরের মধ্যে কি দিলে এই জিনিসগুলো যাবে। যতদিন এই জিনিসগুলো থাকবে ততদিনেই না বাড়ির মধ্যে একটা টেনশন থাকবে, যতদিন এই জিনিসটা না যাবে, যে কখন বিছানায় উঠে যায়, কখন কি হয়। তাই সবসময় বিছানার চাদর টাদর গুছিয়ে রাখি, ঝাড় দিয়ে রাখি। আর এই বিছানার চাদরটা মা সকালবেলা ধুয়ে দিয়েছিল, এখন প্রায় 12:30 মতো বাজে, শুকিয়ে গেছে। তো ভাবলাম বিছানাটাকে গুছিয়ে চান করে নেব। আর খইগুলো বাছতে না অনেকটা সময় লেগে গেছে, সেই কারণে ভাবলাম যে না একদম চান করব, মানে একদম চান করব সব কাজের শেষে। দেখি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এখন আরেকটা নতুন বেড কভার আমাদের আনা হয়েছে, যেটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। যে কোনো একদিন ব্লগে একটা শেয়ার করে নেব। আমার মার যে মামাতো বোন আছে সেই মাসি কিন্তু একটা বেড কভার মাকে দিয়েছে। আর এদিকে পাশে কিন্তু বৌমনি এসেছে, এটা হচ্ছে আমার বর্দার বউ, মানে জ্যাঠাতো বর্দার বউ। সে এসেছে, তার সাথে গল্প করছিলাম, গল্প সল্প করে কিন্তু এদিকে আমি কাজ করছিলাম। মানে যে বাচ্চাটা বেশিরভাগ আমার সাথে থাকে তোমরা দেখো, সেই বাচ্চাটারই মা। আজকে উনানটাকে ভালো করে এই কালিগুলোকে তুলে নিতে হবে আর মুছতে হবে, তার কারণ আজকে গোরক্ষনাথের পুজো আছে বাড়িতে। সেই কারণে উনানটাকে মুছে উনানের মধ্যে কিন্তু দুধের নাড়ু বানাবো। এই দেখো উনানের মধ্যে কিন্তু এখনও আগুন রয়েছে, তাই একটা হাতা নিয়ে নিলাম। এই হাতা দিয়েই কিন্তু এখন এই গরম গরম কয়লাগুলোকে তুলে নেব। রান্না টান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন উনানটাকে ঠিকঠাক করে মুছে, বাইরে কিছু মোছামুছি আছে
সেগুলো করে তারপর চান করব। আর ঘর টর ঝাড় দেওয়া কমপ্লিট, উঠান ঝাড় দেওয়া কমপ্লিট, সব কিছু ওই দিকের কাজগুলো করে ঘরে এলাম, কারণ একটা দিক না সামলে আরেকটা দিক সামলানো মুশকিল। মা পারবে না করতে, মায়ের কিছু প্রবলেম আছে, মেয়েদের প্রবলেম যেটা সেটা, তো সেই কারণে মা পারবে না, তো এগুলো আমাকেই করতে হবে আজকে। যতটুকু পারি নিজে নিজে ততটুকু করে নেব। উনুনের মধ্যেই কিন্তু আমি দুধের নাড়ু করব, আর আমাদের মধ্যে আজকের যে দুধটা হবে সেটা দিয়েই নাড়ু করতে হয়, তো সেই কারণে কিন্তু আমি উনুনটাকে মুছে নেব। উনুনটা না মুছলে কিন্তু হবে না, কারণ এই উনুনের মধ্যে আমাদের মাছ রান্না হয়েছে। তো প্রথমত ছাই যে ছিল উনুনে, সেই ছাইটাকে তুলে নিয়েছি, তুলে এখন ভালো করে কিন্তু গোবর দিয়ে মাটি দিয়ে উনুনটাকে মুছে নেব। তোমরা অনেকেই বলো দিদিভাই তুমি এখন এই কাজগুলো কেন করছো? আমি সত্যি কথা বলি, আমি তোমাদের কথা অনেকবার মেনে চলার চেষ্টা করেছি, কারণ জানি তোমরা কখনো খারাপ বলবে না, সবসময় আমার ভালোই চাবে। কিন্তু আমি কয়েকটা দিন দেখেছি আমি একটু রেস্ট নিয়ে আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো, জানো। এর মধ্যে না আমাকে ডাক্তারবাবু হসপিটালে ভর্তিও হতে বলেছিল, কিন্তু আমি একমাত্র আমার শরীরের জোরে হসপিটাল যাইনি, কারণ আমি জানি আমি হসপিটাল গেলে আরও রোগী হয়ে যাব, তো সেই কারণে যাইনি। তো ভাবলাম যে কয়েকদিন একটু শরীরটাকে একটু চাপ দিয়ে দেখি, তো মানে একটু কাজকর্মের দিকে একটু ঝুঁকে দেখি তো যে কেমন থাকে শরীরটা। তো এখন আমি দেখছি যে শরীরটা না আগের থেকে একটু অনেকটাই সুস্থ আছে, কিন্তু আমি কোনো কাজেই জোর জবরদস্তি করি না, বা কোনো কাজে আমি ভারীটা করি না। হালকা হালকা কাজ যেগুলো আছে, যেমন বসে কাজ, সেগুলো কিন্তু আমি করে ফেলি। যেমন এই যে মোছা কাছা এইগুলো আছে, একদম বসে বসে আছে, আর আমার মা আমাকে এইগুলো কাজ করতে দেয় না। এখন মা বাড়িতে নেই বলে আমি করে নিচ্ছি। এই মোছা কাছাগুলো মা কখন জমি থেকে এসে করবে বলো তো? তো এই কারণে কিন্তু আমি এখন উনুনের পাটটা মুছে ঘরের ধারগুলো, যেখানে পুজো হবে সেই জায়গাগুলোকে ভালো করে মুছে মুছে রাখবো। আর হ্যাঁ, তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করা খুব দরকার, যেগুলো তোমরা বারবারই আমাকে কিন্তু কমেন্ট করছো যে দিদিভাই, একজনের নাম করে বলছো যে দিদিভাই তুমি কি তাকে তোমার স্বাদের অনুষ্ঠানে নেমন্তন্ন করবে? অবশ্যই করো, বা কেউ বলছো করো না, কারণ সে তোমার অনেক বড় ক্ষতি করেছে, সে অনেক কিছু তোমার নামে বলেছে, অনেক মিথ্যে কথা, অনেক কিছু। দেখো, আমি এইসব নিয়ে আর জলঘোলা করতে চাই না, কারণ এই জিনিসগুলো আমার আর ভালো লাগছে না। এখন তোমাদের একটা কথা বলি, যে আমি সত্যি কথা মন থেকে আমি একটা কথা তোমাদের বলি, আমি অনেক দিন চেয়েছিলাম যে অবশ্যই তাকে নেমন্তন্ন করব, কিন্তু এখন অনুষ্ঠানটা হতে পারে সারটা আমার, কিন্তু অনুষ্ঠানটা কিন্তু আমি দেব না। অনুষ্ঠানের নেমন্তন্ন যা আছে সেগুলো কিন্তু আমি করব না, করবে আমার বর। ও যদি না চায়, আমি ওকে এখনও এইসব সম্বন্ধে বলিনি কিছু, ও যদি না চায় তাহলে অবশ্যই সেই মানে তাকে এইভাবে নেমন্তন্ন করাটা আমার ঠিক হবে না, কারণ আমি একা একা দেওয়ানিগিরি করতে পারবো না, না। আর এক কথা আমি তোমাদের বলি, আমার মাও চায় না আমি তাকে কিছু বলি, বা আমি তার সাথে কোনো দিন কোনো রকম যোগাযোগ করি, কারণ আমি চেয়েছিলাম যে একটা সত্যি কথা এখন একটা বলি, তোমরা হয়তো আমাকে এখানেও খারাপ বলবে, যে আমি চেয়েছিলাম যে একটা মা মরা মেয়ে যার মা নেই, তার যদি সত্যি মানে তার পাশে যদি তার বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে হয়তো তার ভালো লাগবে। আমাকে কিন্তু কেউ কোনো দিন বলেনি, বা ও কোনো দিন বলেনি আমার সাথে মিশ, আমার সাথে এটা। আর আমি সত্যি কথা বলতে কোনো দিন ভিউয়ার্সের লোভে বা কোনো দিন টাকা পয়সার লোভে ওর সাথে মিলিনি। আর ওর সাথে যদি এই কারণেই মিলতাম বা এই কারণে মিশতাম, তাহলে সত্যি আজ অনেক বড় সড়ো একটা ইউটিউবার হতে পারতাম। আমার এসবের কোনো ধান্দা ছিল না। হ্যাঁ, এখন যদি সে এসব বলে থাকে, আমার এখন করার কিছু নেই, আর আমি এই সম্বন্ধ নিয়ে আর কথা বলতে চাই না। অবশ্যই এটা আমার বরের পার্সোনাল ব্যাপার, যে কোথায় নেমন্তন্ন করবে বা করবে না, আর আমার বাড়ির পার্সোনাল ব্যাপার। আমার বাড়ি থেকে যেখানে যেখানে বলতে বলবে সেখানেই কিন্তু বলা হবে, আমি এখানে কোনো রকম দেওয়ানিগিরি করব না। তো এখানে বৃহস্পতিবারের পুজোটা এখন দিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, সবগুলো কাজ সেরে তো ঝটপট করে চান করে নিলাম। ঠাকুর দিতে দিতেও আমার 2টো বেজে গেছে। বৃহস্পতিবার দিন না একটু আগে ঠাকুর দিলেই ভালো, কিন্তু কাজগুলো শেষ করতে করতেই আমার 2টো বেজে গেছে। তো প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর যতই পুজো করো, যত কিছুই করো না কেন, আসনটাকে না সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিলে মনটাও ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা, তোমরা বলেছো 5 মাস পর পুজো এসব করা যায় না, তো আমি শুধু নিত্য পুজোটা করি। যেমন আমাদের লক্ষ্মী ঠাকুরটা নিত্য পুজো, নিত্য পুজোটাকে আমার মামা বলেছে করা যায়। আমার মামা একজন ব্রাহ্মণ পণ্ডিত, তো মামা বলেছে করা যায়, নিত্য পুজোটা করবি, আর অন্য সব পুজো আছে যে এগুলোর মধ্যে মানে ঢুকবি না বা করবি না, অন্য সব পুজোতে হাত লাগাবি না। আমি কিন্তু সেটাই করি। আর এদিকে দেখো সব জোগাড়যন্ত্র হয়ে গেছে। আমাদের মধ্যে বড়াই গাছ যে আছে, মানে কুল গাছের ডাল লাগে, আরেকটা গাছের ডাল লাগে, সেটা আমি চিনি না ডালটা, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে কিন্তু ফুল টুল যা দরকার সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি। বৃহস্পতিবার আজকে পুজো টুজো দিয়ে একটু শুয়েছিলাম,
আর শোয়ার টাইম নেই, কারণ আজকে গোরক্ষনাথের পুজো করা হবে, সেই কারণে কিন্তু এখন আমাকে দুধের নাড়ু করতে হবে। আর দেখো এই যে বিড়ালের বাচ্চাগুলো কই থাকে, দেখো আমাদের ছোট্ট বিল্লি, এই বিল্লি এখানে আছে আজকে। দেখো এখানেই ও সারাটা দিন থাকে, খাবারের সময় যখন আমরা খাই তখন ও আমাদের সাথে সাথে খায়, মানে আমরা তখন ও কিছু খাবার দিই, ওখান থেকেই সারাটা দিন এভাবে শুয়ে থাকে। আর আমার ভাই কি বলে জানো, আমার ভাই বলে এগুলো নাকি খুব আলসে, তো ওরা নাকি নড়াচড়া করে কম করে। আমি বলে কি আমাদের বাড়ির বিড়ালগুলো এত আলসে যে উঠতেই চায় না, সারাদিন শুয়ে থাকে। চলো লাকড়ি জোগাড় করে নিলাম, এখন একটা কড়াই আছে সেটা নিয়ে আসি, নিরামিষ কড়াই আছে সেটা এনে দুধটা বসিয়ে দুধের নাড়ু। এখন প্রায় বিকেল পার হয়ে প্রায় সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনও সন্ধেবাতির টাইমটা হয়নি। তো ভাবলাম সন্ধেবাতিটা দেবো, তার আগে এদিকে আমি দুধটাকে বসিয়ে দিই। আর এর মধ্যে কিন্তু দিদিও চলে আসে, মানে আমার মামাতো দিদি বড়দি চলে এসেছে। তো বড়দি জানে মা শরীর ভালো নয়, সেই কারণে কিন্তু আমি একা সব কিছু করতে পারবো না, তাই ও কিন্তু বিকেলবেলায় এসেছে। তো আমি না, ও আর আমি দুজনে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলার দিকে চান টান করে। তো তারপর দেখি না ও একটু ঘুমিয়ে গেছে, আর আমি একটু জেগে গেছি, সেই কারণে আর ওকে ডাকলাম না ডেকে আমি ভাবলাম যে দুধটা বসিয়ে তারপর ওকে ডাকবো। দুধের নাড়ুটা কিন্তু দিদিই করবে, আমি করব না। আমি এদিকে উনুনটাকে জ্বালিয়ে দুধটাকে ছেঁকে তারপরে কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর এই কড়াইটা আমি কিছুদিন আগে ইউটিউবে পেমেন্ট পেয়ে এনেছিলাম, তোমরা দেখেছো। তো এই কড়াইটার মধ্যেই কিন্তু এখন দুধ জাল করা হবে। আজকে প্রথম এই কড়াইটাকে আমি উদ্বোধন করলাম, আর কড়াইয়ের নিচে কিন্তু ভালো করে মাটি দিয়ে ছাই দিয়ে মুছে নিয়েছি। না মুছে নিলে কিন্তু এই কালিটা একদমই উঠতে চাবে না, আর অনেকটা সময় লাগবে, অনেকটা কষ্ট লাগবে। সেই কারণে আমি ভালো করে এই জায়গাটা মানে কড়াইয়ের যে পেছনটা আছে সেটাকে ভালো করে মাটি দিয়ে আর ছাই দিয়ে লেপ দিয়ে দিয়েছি। আর এদিকে দুধটা বসিয়ে আমি জাল দিচ্ছি। এর মাঝখানে দিদিও উঠে গেছিলো, দিদিও উঠে কিন্তু দিদি নাড়ুগুলো বানিয়েছে, আমি কিন্তু আর নাড়ুর কাজগুলো করিনি। সকালবেলা অনেকগুলো কাজ করেছিলাম বলে কিন্তু কোমরটা একটু হালকা হালকা ব্যথা করছে। কোমর ব্যথা করলেও না, আগের মাথা ধরা, মাথা ঘোরানো, শরীর দুর্বল, শরীর ক্লান্তি, সেই ভাবগুলো না চলে গেছে। এটা বুঝেছি যে বেশিক্ষণ শুয়ে থাকতে নেই, আর শরীরটাকে সত্যি রেস্ট বেশিক্ষণ দিতে নেই, একটু একটু কাজের মাঝখানে থাকতে হয়। আর এই দেখো নাড়ু থাল্লাটার মধ্যে নাড়ুদ আছে, আর এদিকে কিন্তু আমাদের পুজোর সব কিছু রেডি। কলার যে পাতাটার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া হয়েছে, এখানে আছে চিড়ে, খই, দই, কলা, গুড় সব কিছু এখানে দেওয়া হয়েছে। আর এদিকে মামা কিন্তু এখন বসে পড়েছে, আমাদের মধ্যে একটা পাঁচালি বলা হয়, সেই পাঁচালিটা বলতে। মামা এদিকে পাঁচালি পড়বে, আর অনেক মানুষ এসেছে, সবাই মিলে কিন্তু হাত চলাচল চিল্লাবে। তো আমাদের গোরক্ষনাথের পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রেবেলায় হালকা একটু রান্না বসেছি, রান্না বলতে ভাত ছিল, তো সেই ভাতটা খেতে পারবো না, হালকা না, ভাতটা একটু মানে এমনি পান্তা ভাত যেরকম হয় সেরকম হয়ে গেছে। তো আমি তো এমনিতেই পান্তা ভাত খেতে পারি না, গরম ভাতে জল ঢেলে খেতে পারি, কিন্তু পান্তা ভাতটা আমি সহ্য করতেই পারি না কেন বা। তো এর জন্য আমি দেখো প্রেশার কুকার এখানে একটু ভাত করে নিলাম, আর তার সাথে একটু শুকনো মাছের চাটনি করে নেব, তাহলেই আমার খাওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। তো একটু বেশি করে করছি, তার কারণ বাড়িতে মা ভাই সবাই তো আছে, তো সবাই একসাথেই খাবো, একা একা কিছু ভালো লাগে না। তো এখানে আমি দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এখানে যে শুকনো মাছ ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে পেঁয়াজের সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিয়ে এটাকে বেটে নেব। তো এই বাটা শুকনো মাছের কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে, এটা মানে খেতে অনেকটা ভালো লাগে। আমার কাছে তো খুব প্রিয় বাটা শুকনো মাছের চাটনি, মানে বেটেই রান্না করা হয়। তো এখানে রসুন পেঁয়াজ সব কিছু বাটা হয়ে যাবে, তো ওটা খুব ভালো লাগে আমার কাছে, ওটাই করব। তো চলো আজকের ব্লগটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্লগটা বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে, এখানেই রাখছি ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। ততক্ষণের মতো টাটা।